আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হাসান। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আসলে জমি আমরা বাঁচবো কয়দিন, এই দুনিয়াতে কয়দিন বাঁচবো। আমরা আজ মরলে কালকে আমাদের কবরস্থানে রেখে আসবে। তো তারপরেও আমাদের মধ্যে যে বিপদটা থাকে সেটা হচ্ছে জায়গা জমি নিয়ে আমাদের একটা বিপদ থাকে। আসলে এটা কোনোভাবেই কাম্য না। মানুষ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর পরকালটাই হচ্ছে চিরস্থায়ী। তো আমরা এই ক্ষণস্থায়ী জীবনে একজনের জমি দখল করে খাই, আরেকজন জমি ভোগ করে খাই, এটা আসলেই ঠিক না। যার যেটা ন্যায্য অধিকার, যার যেটা প্রাপ্য, তাকে সেটা বুঝাই দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু মানুষ আছে যারা আসলে নিজের স্বার্থের জন্য মানুষের ক্ষতি করে, মানুষের জমি ভোগ দখল করে খায়। তারই একটা জ্বলন্ত প্রমাণ আজকে আমি দিতে যাচ্ছি। বলা যায় যে এরকম সমাজে এরকম লেবাসধারী অনেক ভালো মানুষ আছে, যারা আসলে বস্তুতপক্ষে তারা ভালো মানুষ না। আমি তাদের মধ্যে একজনকে আজকে মুখোশ উন্মোচন করব। যে আমি যদি একটু দেখাই, এখানে একটু দেখাও ভাই। তো এই যে আমি যেখানে খুঁটিটা গাড়ছি, আমি এখানে একটা খুঁটি গাড়ছি। তো এই খুঁটির বাগে আমাদের আগে দখলে জমি ছিল আমাদের, ঠিক এই পর্যন্ত, আমি যে পর্যন্ত দেখাচ্ছি এই পর্যন্ত জমি ছিল। কিন্তু আমরা যখন কাগজ কলম খুঁজে যখন জানতে পারলাম যে আমাদের এখানে 3% জমি আছে। আচ্ছা, এই যে আমি এখন যে জমিটা দেখাচ্ছি, এই জমিটা এখান থেকে শুরু করে এই রাস্তা পর্যন্ত টোটাল এখানে 11% জমি আছে। এটা ভিডিওতে দেখলে বোঝা যাবে, মোটামুটি অনুমেয় করে বোঝা যাবে যে এখানে 11% জমি আছে। তো এখানে টোটাল 11% জমি আছে, যেটা ভিডিও দেখলে মোটামুটি বোঝা যায় এখান থেকে এই দূরত্বটা। এই জমিটা কোনোভাবেই 8 শতক না, কিন্তু পাশেরটাই হচ্ছে আমার বাড়ি, এটাই হচ্ছে আমার বাড়ি। তো এই পাশের যে জমিটা, এটা টোটাল 11%। কিন্তু যে বর্তমানে যে এই জমি আমি যে জায়গাটা দেখাইতেছি, এটা বর্তমানে যার দখল আছে আমাদের এলাকারই এক মুরব্বিয়ান হাজি, তার নাম মুজাফর, এবং তার ভাইদের এখানে অংশ আছে। টোটাল এস এ খতিয়ান বলি, আর এস খতিয়ান বলি, বা যত সরকারি কাগজপত্র আছে সব জায়গায় তাদের 8% জমি আছে। এবং তারা শুধু সেই 8 শতকেরই হকদার। টোটাল কিন্তু এই দাগ নাম্বার যদি আমি একটু উল্লেখ করে বলি, এটা 318 নাম্বার দাগ আর এস খতিয়ানে। তো এই 318 নম্বর দাগে টোটাল 11% জমি আছে। এখানে 2টা খতিয়ান আছে। 2 খতিয়ান হচ্ছে একটা আমাদের অংশ 3%, এবং একটা তাদের অংশ যেখানে 8% আছে। তো এই টোটাল হচ্ছে 11%। তবে এতদিন আমরা কাগজপত্র, আমার বাবারা যেহেতু শিক্ষিত না, বুঝতো না, মূর্খ, তো না বোঝার কারণে তারা এতদিন খোঁজখবর নেয়নি। যখন আমরা এগুলো খোঁজখবর নিয়ে জানতে পারলাম, জানার পরে এই জমিটা টোটালি প্র্যাকটিক্যালি মাপা হলো আমিন দিয়ে, এখানে 11% জমিই আছে, কিন্তু আমাদের কোনো দখলে নাই, পুরাটাই তাদের দখল। কিন্তু তাদের সম্পত্তি মাত্র 8%। 8% থাকা অবস্থায়ও সে 11% জমি এখানে দখল করে খেয়েছে। তো আমরা যখন জানার পরে যখন মীমাংসার জন্য তাকে ডাকি, কাগজপত্র খুঁজতে বলি, তিনি নানা রকম কথা বলে যে আমার কাগজ নাই, কাগজ হারায় গেছে। ঠিক আছে, তাদের সময় দিয়ে যে আপনারা কাগজগুলো খুঁজে বের করেন। তারা আর সময় খুঁজে বের করতে পারেনি। আমি শেষ পর্যায়ে আমি নিজে খোঁজখবর করি, আমার জমির কাগজপত্র বের করি আমি ডিসি অফিস পাবনা থেকে। এরপরে আমরা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব জায়গাতে ভেরিফাই করি, এবং ভেরিফাই করার পর আমাদের যে দাগে যে আমাদের 3% জমি আছে, সেটার আমরা খাজনাও পরিশোধ করি। যখন পরিশোধ করার পর আমরা সকল পেপার্স নিয়ে যখন গ্রাম্যভাবে, আমরা যেহেতু ঝামেলা বিবাদ কোনোটাই চাই না, আমাদের এটা উদ্দেশ্যেও না, তো আমরা মিলেমিশে যেহেতু থাকবো, এই 3% জমির জন্য মারামারি হানাহানি এটা কোনোভাবে কাম্য না। তো আমরাও এটা চাই না। এটা না চাওয়ার কারণে আমরা কি করলাম, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা যারা জমি সংক্রান্ত বিষয় বুঝে, তাদের নিয়ে আমরা একটা মিটিংয়ের আয়োজন করলাম, তাদেরকেও ডাকা হলো। তারা আসার পরে তারা একটাই দাবি যে আমাদের 3%টা আসলে কোথায় থেকে এসেছে। তো এটা কোথায় থেকে এসেছে, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জানা যে তার জমি কতটুকু। তার জমি হচ্ছে 8%, তার বাইরে তো তার জায়গা নাই। তাহলে 11% প্র্যাকটিক্যালি মাপার পরে 11%, তাহলে তার 8% নিয়েই তার সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু তার মাথা ব্যথা এই 3% কীভাবে আসছে। আচ্ছা, এই 3% কীভাবে আসছে, এসে আর এস খতিয়ান, এটার কাগজে কলমে প্রমাণ আমি এই ভিডিওর শেষে দিব। আমি আগে ভিডিওতে বিষয়টা দেখাই। তো এই হচ্ছে এই জমিটা সে তার দখলে রাখার পর নানানভাবে টাল ভাঙানো শুরু করে, বলে যে তোমাদের এটা কিসের বলে, তোমাদের এই 3% তোমার এসে দেখাও, আর এস দেখাও। তো তাদের সুযোগ দেওয়া হলে তারা এটা আর খুঁজে বের করতে পারেনি। শেষ পর্যায়ে আমরা এটা খুঁজে নিয়ে আসার পর আমাদের কাগজপত্র যখন সব দেখছে মিলে ঠিক আছে, এসে আর এস,
তখন আমরা আমাদের আইন মানে উকিলের মাধ্যমে সবার পরামর্শ নিয়ে এটা হচ্ছে আমাদের আজকে দখলে নিয়ে আসি। আর দখলে নিয়ে আসার পর এই যে আমরা আমাদের খুঁটি গাড়ি, তো তাকে আমরা বলেছি যদি এই খুঁটি তার সরাইতে হয় তাকে আগে আইনি ভিত্তিতে তার জিতে আসতে হবে। আমাদের যে 3% নাই এটা তার প্রমাণ করে আসতে হবে, অথবা সে এই খুঁটি খুলতে পারবে না। এই খুঁটি খুলতে হলে তার ওই 3% প্রমাণ নিয়ে বা আইনিভাবে নিয়ে আসতে হবে। এবং আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ যে যদি এটা সে খুলতে চায়, তার আইনিভাবে জিতে আসে, সে যদি জিতে আসে এই অংশের মালিক যদি সে হয়, তবে আমরা এটা দিতে বাধ্য। সেটা আমরা গ্রাম সালিশেও বলেছি, এখনও বলছি, আগামীতেও বলবো। তো এই আমাদের আমরা এটা দখলে নিলাম। এই যে এই পর্যন্ত আমাদের সীমানা। পূর্বে আমরা যতক্ষণ জানতাম না ততক্ষণ আমাদের সীমানা ছিল এই পর্যন্ত, এটাই আমাদের বাড়ি। তো এখন আমরা ঘর করতে যাব, তো ওনারা নানাভাবে ঘোরাচ্ছে, হয়রানি করতেছে, বাধা দিচ্ছে। এটা হচ্ছে খুঁটি, আর আজকে এই 3% বাড়ার পরে এই পর্যন্ত আসছে। তো এই খুঁটি যে ওনারা সরাইতে পারবে ততক্ষণই যতক্ষণ আইনি আদেশ নিয়ে আসতে পারবে বা আমাদের যে 3% সেটা ভুল প্রমাণিত করে নিয়ে আসতে হবে, নতুবা এই খুঁটি সে এক চুলো সরাইতে পারবে না। যদি সে জিতে আসে তাহলে তাকে আমরা এটা দিতে বাধ্য, আমরা এটা বলেছি। আর যদি না আসে, এই 11% উনি মালিক, তো ওনার তো এটা জানার বিষয় না। বিষয়টা হচ্ছে 11% যার ছিল, এই 11% ওনার জমি হচ্ছে 8%। এই যেখান থেকে শেষ পর্যন্ত এখানে ওনার 8% জমি আছে। তো উনি 8% নিয়ে ওনার মাথা ব্যথা থাকবে, বা অন্যের 3% নিয়ে ওনার কেন মাথা ব্যথা থাকবে? তো যে এই 300 থেকে যদি অন্য কেউ মালিক থাকে তবে তাদের সেটা নিয়ে মাথা ব্যথা থাকবে, ওনার থাকার কোনো প্রশ্নই আসে না। তারপরে আমরা এ যাবৎ জানি না, জন্ম হওয়ার পর থেকে প্রায় আবার 25-26 বছর, তো এত বছর ধরে তিনি 8 শতক জমি থাকা অবস্থাতেও তিনি 11% জমি দখল করে খেয়েছে। এখন আমি যদি এটার আইনি পদক্ষেপ নেই, সেক্ষেত্রে বিষয়টা কোথায় দাঁড়াবে? কারণ সে আমার জমি এতদিন সে দখল করে সে খেয়েছে, এবং এখানে সে দখলে নেওয়ার জন্য বেশ কিছু গাছও লাগিয়েছে। তো আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ, যদি সে আইনের মাধ্যমে জিতে আসতে পারে, যদি বা তার গাছ একটাও বাঁধেনি এখানে, আমরাও চাই না। যদিও বেঁধেও থাকে, কারণ আমরা এখানে যে জায়গাটাতে খুঁটি গাড়া হয়েছে এখান থেকে প্রায় 2 হাত আমরা সরিয়ে আমাদের নিজেদের জায়গার মধ্যে খুঁটি গেড়েছি। তারপরেও তার যদি বেঁধে থাকে, কোনো গাছ যদি বেঁধে থাকে, সে যেহেতু গাছের মালিক, সে গাছ লাগিয়েছে, আমরা তাকে সেটা দিতেও বাধ্য। এক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই। তো যাই হোক, এই পর্যায়ে আমি আমার বাবার বক্তব্যটাও দিব, যে আমার বাবা কি বলে জমি সংক্রান্ত সেটাও রাখবে, এবং এলাকাবাসী কি বলে সেটারও বক্তব্য আমি রাখবো। এই যে 11% জমি আছে, এই 11%-এর ভিতরে এখানে আপনার কতটুকু অংশ আছে? 300। আর বাকি যার মুজাফফর যে নাম, তার কত শতাংশ, তার ভাইদের কত শতাংশ আছে? ওই এসেও 8 আর এসেও 8। আচ্ছা, তার 8-এর বাইরে এখন এতদিন কি আপনার এই 300 কি আপনার দখলে ছিল? দখল ওই করে খাইছে। আচ্ছা, কলিপারে দেয় নাই। কোলেপাড়েও দেয় নাই। আচ্ছা, এতদিন যে সে খাইছে, এখন খাওয়ার পরে এখন আপনি যখন কাগজপত্র দেখে যখন বলছেন আমার 3% বের করার দেওয়ার কথা, তখন সে কি বলছে? সে মানে না কোন শর্তে আইলো, কি কোন থেকে কি আইলো, এই নানান কথা কয়, নানান কথা শোনায়। আচ্ছা, তো যদি এখন তার কথা হচ্ছে যদি সে 3% যদি আইনের মাধ্যমে জিতে আসে, সেক্ষেত্রে এই 3% আপনি তাকে ছেড়ে দিবেন কিনা? আজকে যে দখল করা হয়েছে সেটা ছেড়ে দিবেন কিনা? আইনে পায় তাহলে আমি দিয়ে দেবো। আচ্ছা, আইনে মেন কথা হচ্ছে সে যদি আইনে জিতে আসে, যদি এটা পায়, আমাদের 3% যদি সে ভুল প্রমাণিত করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি তার 3% তাকে বুঝাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই দেবো। এখানে আমাদের দেখা যাচ্ছে ইট মিট নিয়ে আসছে, আমরা এখানে ঘরে কাজ শুরু করব। তো আমরা ঘরে করার পরেও যদি সে আইনিভাবে কোনোভাবে প্রমাণ করে নিয়ে আসতে পারে যে সে 3% সে জায়গার মালিক সে, তাহলে আমরা ঘর ভেঙে হলেও তার এই জায়গা তাকে বোঝাই দেবো। তাকে এটাও খুব ভালো হয়েছে, গ্রাম্য সালিশেও সে বিষয়ে কথা বলা হয়েছে, কিন্তু তারা কোনো বিষয়ে মানতে নারাজ। তো আমি এলাকাবাসীরও 2-1জনের বক্তব্য এখানে অ্যাড করব, এলাকাবাসী কি বলেছে। আর সেদিনকার সালিশের আমার কাছে অডিও ক্লিপ আছে, সেটাও অ্যাড করব, এবং এর সাথে দালিলিক যত প্রমাণপত্র আছে সবগুলাই আমরা অ্যাড করব। এই যে এখানে আমি বাড়িটা ভেঙে ফেলছি, কিন্তু ওনাদের বারবার রিকোয়েস্ট করতেছি যে আপনারা যত কাগজ তদন্ত করার দরকার তদন্ত করে আমাদের দ্রুত একটা পদক্ষেপ দেন। তারা কোনো এটার কোনো কর্ণপাত করেনি। এই যে আমাদের ঘরটা এখানে ভেঙে পড়ে আছে, আমরা এখনও কাজ শুরু করতে পারতেছি না এই বাধার কারণে। শেষমেশ আমরা আজকে যখন চূড়ান্ত কাগজপত্র যখন ওঠানোর পরে উকিলের পরামর্শে বা আমি থানায় এই বিষয়ে একটা জিডিও করি, এসি ল্যান্ডে যাই, আমি সব কিছু জানার পরে তারা বলছে যে আপনাদের জমি জায়গা এখানে সব কিছু ঠিকঠাক আছে, কাগজ আপনি আপনার দখলে নিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। সেই সূত্রে আজকে আমরা এখানে দখল করে নিয়েছি, এবং এটা বলেছি যে এই খুঁটি তার যদি সরাইতে হয়, এক বিন্দু সরাইতে হয়, তাহলে আইনের মাধ্যমে এই কাগজ ভুল প্রমাণিত করে তাকে এখানে আসতে হবে। অন্যথায় সে যদি এখানে বাধাগ্রস্ত করতে আসে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।
তো আমার পাশে যে আছে সে মুরব্বী, তার নাম হচ্ছে তার নাম বেন্ডিক পালমা। আমরা সে আমার প্রতিবেশী, যে বাড়িটা একটু দেখাও, আমার জমির ঠিক পাশে তার ঘর, এখানে সে আমাদের প্রতিবেশী। সে একজন মুরব্বী মানুষ এবং সে জমির কাগজপত্র দেখায়। আচ্ছা, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই যে এই কাগজপত্র যতগুলো তোলা হয়েছে SARS, এটা দেখানোর পরে আপনার অভিমতটা কি? আপনি একটু আপনার অভিমতটা আমাকে জানাবেন যে আমার কাগজপত্র ঠিক আছে কিনা, এবং এই বর্তমানে যে মুজাফফর এটা দখল করেছে তার টোটাল কত শতাংশ আছে, আর উনি কত শতাংশ টোটালি মালিক প্রকৃতপক্ষে? না, এখন ওরা তো মালিক হলো 8%। হ্যাঁ, 8% মালিকটা কি? মুজাফফর আচ্ছা, মুজাফফর 8%-এর মালিক। সে এখন খাচ্ছে প্রায় 11%। 11 শতক, কত 72.15 বা ধরেন 11%। 11 শতক। আচ্ছা, হ্যাঁ, তার প্র্যাকটিক্যালি কত শতাংশ আছে? 8%। 8%। আচ্ছা, তাহলে তার খাওয়ার উচিত কতটুকু? 8%। 8%। কিন্তু সে খাচ্ছে কতটুকু? 11%। 11%। কারণ এখানে প্র্যাকটিক্যালি তার 11% জমি আছে, জমি আছে। যেটা আমরা এতদিন জানার না কারণে সে এতদিন খাইছে, এবং সেটা জানতো, জানার পরে আমাদের কখনো বলে নাই যে এখানে তোমাদের এতটুকু জমি আছে, তোমরা বোঝাই না। এবং উনি একসময় আমার দাদাকে এটা বলেও ছিল, এবং শেষ পর্যন্ত সে এটা অস্বীকারও করে। অস্বীকার করার পরে যখন আমরা কাগজপত্র নিয়ে আসি, তারপরে সে নানান ধরনের বলে তোমাদের এটা কোন বলে আসছে, কিসের বলে, যেটার বলেই আসুক, কাগজে কলমে যখন আসছে, আজকে থেকে প্রায় 70-80 বছর আগের কথা, এটা আমাদের জানার কথা না বা যারা কথা। যখন RS রেকর্ড হয়েছে, তারা অবশ্যই SARS দেখেই করেছে, এবং এসেতে যে অংশগুলো আছে, এখানে টোটাল 42% জমি আছে। এই 42% প্রত্যেকটারে আলাদা আলাদা খতিয়ান হয়েছে। খতিয়ান হয়ে RS-এ যায়, সেটা ভাগ হয়ে গেছে। সেটা দালিলিক প্রমাণ এই মুহূর্তে আমার হাতে আছে, এবং আমি সেই ভিডিওটাতে এটা প্রকাশ করে দেব। এবং ওনাকে আমরা গ্রাম্য সালিশ, সেদিন যে গ্রাম্য সালিশ ডাকা হয়েছিল, এই সালিশের মধ্যে আপনি কি উপস্থিত ছিলেন কিনা? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। উনি উপস্থিত থাকা পরে আমরা তাকে এই কথাটা বলেছিলাম যে আপনার 8 শতক নিয়ে আপনি আপনার 8 শতক বুঝাই নেন, আর আমাদের 3 শতক আমাদের ছেড়ে দেন। এরপরে যদি এই 3% কারোর কোনো দাবি থাকে, তারা আসলে পরে আমরা তাদের সেটা বুঝাই দিতে বাধ্য থাকি। কিন্তু সে এটা কোনোভাবে মানবে না, কারণ তার 11% দখলে সে এটা ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না সেটা তার মর্জি, এটা আমাদের জানার বিষয় না। তো আমরা গ্রামের যে মুরব্বিয়ানরা ছিল, তাদের মালিক পক্ষ ছিল, তাদের পক্ষ ছিল, এবং স্থানীয় যে মেম্বার ছিল, সবাইকে ডাকা। তাদের একটাই কথা, তোমরা যদি বাপু এটা আইনের মাধ্যমে জিতে আসতে পারো, তাহলে তারা এটা ছেড়ে দিতে বাধ্য। কিন্তু সে এটা কোনোভাবে মানেনি। শেষ পর্যন্ত আমরা যখন সকল অফিস থেকে ভেরিফাই তদন্ত করে আসি, শেষ পর্যন্ত তাদের পরামর্শে আজকে আমরা দখলে নেই। এবং আমাদের কথা হচ্ছে, আমরা দখলে নেই যেটাই নেই, এই জমি যদি সে কোনোভাবে প্রমাণ করতে পারে, যে দালিলিকভাবে প্রমাণ করতে পারে যে এটা তার অংশ, আমরা ইনস্ট্যান্ট সাথে সাথে তার জমি ছেড়ে দিতে বাধ্য। সেটা আমি যদি ঘরও করে ফেলি, আমি আমার ঘর ভেঙে দিয়ে হলেও তার জায়গা আমি তাকে বুঝাই দেবো, কিন্তু সে এটা কোনোভাবে সে দিতে রাজি না। তো আমরা ভিডিওটা প্রমাণ সূত্রে করে রাখলাম, যদি কোনো বাধা ধরনের কোনো বিপত্তির উনি সৃষ্টি করে, তাহলে ওনার আসল মুখোশটা, এবং আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রমাণটা, দালিলিক প্রমাণ এবং আমাদের মৌখিক প্রমাণটা রেখে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি বলেছিলাম আমার ভিডিওর শেষ অংশে আমি এটা দেখাবো। আমি যদি একটু সূচিপত্রটা দেখাই, যেটা আমরা ডিসি অফিস থেকে সবগুলো লিখে নিয়ে আসছি, SA দাগ নাম্বার, RS দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সবগুলো লিখে নিয়ে আসছি। তো এটা যদি আমি আগে SA দেখতে যাই, তাহলে এটা 272 নাম্বার SA, এখানে কত শতাংশ আছে সেটা আমি দেখাবো। এখনই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে SA, আমি যে কাগজটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে SA ম্যাপ, এটা সবাই জানে। তো এখানে দাগটা ছিল হচ্ছে 272 নাম্বার। আমি যদি দেখাই, এখানে SA দাগটা ছিল 272 নাম্বার। তো 272 নাম্বারটা যদি দেখাই, এটা 270, 71, 72। তো 72-এর টোটাল হচ্ছে SA ম্যাপে হচ্ছে 43% জমি আছে, যার 3টা দাগ, মানে 3টা খতিয়ান আছে। 22 নাম্বার খতিয়ান, 28 নাম্বার খতিয়ান, 29 নাম্বার খতিয়ান। তো এই 3টা খতিয়ানই আমি এখন একটু দেখাবো। আমার 3টা খতিয়ান আমার সাথে আছে। এই যে আমি যদি এটা দেখাই, এটা হচ্ছে 22 নাম্বার খতিয়ান। তো 22 নাম্বার খতিয়ানে আর যেটা RS দাগ নাম্বার, তো আমি সূচিপত্র দেখিয়েছি যে 272 নাম্বার দাগে আসলে টোটাল কতটুকু শতাংশ জমি আছে। তো এই যে 272 নাম্বার দাগটা, 272 নাম্বারের টোটাল, এই যে আমি যদি দেখাই, মোট দাগের পরিমাণ হচ্ছে 43%। এই 43%, এই দাগটাতে আছে টোটাল 8%। এই যে আমি যদি দেখাই, এখানে 8% এসে আছে 8%। আচ্ছা, এবারে আরেকটা খতিয়ান, এখানে 3টা খতিয়ান ছিল। খতিয়ানগুলো হচ্ছে 72-এর পরে ছিল, 22-এর পরে ছিল 28 এবং 29। এই যে 28 নাম্বার খতিয়ান, 28 নাম্বার খতিয়ানে এই যে 272 দাগটা, এই 272 দাগ, এই যে 43 টোটাল জমি 43। এই যে 272 নাম্বার দাগটা, এটা 43% জমি, এবং এখানে এসে শতাংশ ভাগ হয়ে 8% হয়েছে।
তো এই যে 29 নম্বর দাগেও আমি সেটা দেখাই, 29 নম্বর খতিয়ানেও দেখাই এসে খতিয়ান। এই যে 272 নম্বর দাগ, এই 43% টোটাল জমি এবং এই যে ভাগ হয়ে 8% জমি আসছে। আচ্ছা, এটা গেল এসে। এবার এসের পরে আমি আর এসটা দেখাই, তার আগে আমি একটু সূচিপত্রটা দেখাইনি। এই যে এটা হচ্ছে এসে এবং আর এসের খতিয়ানগুলা। তো আমার যে জমিটা নিয়ে বিশেষ করে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে 318 নম্বর দাগ। তো এই 318 নম্বর দাগে যে দুইটা খতিয়ান আছে, 9 নম্বর খতিয়ান এবং 45 নম্বর খতিয়ান, সেটারও সূচিপত্র আমি দেখাচ্ছি, ভলিউমের রেকর্ডের সূচিপত্রটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এই আর এসের ভলিউম। এটাতে এই যে 310, 310, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এই যে 18তে এসিএ খতিয়ান, এই যে সাবেক দাগ নাম্বার কত 272। এই 272টা আমরা এসিতে দেখিয়েছি। এবার এখানে টোটাল আমার দুইটা খতিয়ান আছে, এই জমিটার টোটাল দুইটা খতিয়ান আছে, সেই দুইটা খতিয়ানে আমি হচ্ছে 11% দেখিয়ে দেব। যে আমার সূচিপত্র লেখা 318তে দুইটা দাগ খতিয়ান নাম্বার আছে, একটা 9 নাম্বার, একটা 45 নাম্বার। সেটা যদি দেখাই, এটা আমার 9 নাম্বার খতিয়ান, এই যে খতিয়ান নাম্বার 9, খতিয়ান নাম্বার 9, যেটা আমার দাদা আকাই মণ্ডল এবং আকাশ মণ্ডল, এই দুজনই আমার দাদা। এই আমার হাফ হাফ করে এখানে টোটাল এই যে এই খতিয়ানটাতে 11% জমি আছে, যার 11%-এর আমাদের অংশ হচ্ছে 3%। এখানে সুন্দর করে লিখিয়ে দেওয়া আছে 11 শতকে 3% হচ্ছে আমাদের সম্পত্তি। আচ্ছা, এটা যেহেতু দুইটা খতিয়ান, একটা 9, আরেকটা যদি দেখাই, আরেকটা হচ্ছে এই যে 45 নম্বর খতিয়ান। এই 45 নম্বরটাই হচ্ছে মুজাফর, যার নাম মুজাফর, তারপরে মান্নান বা তাদের সম্পত্তিটা, যাদের দখলে টোটাল 11% জমি আছে। এই যে এখানে আমি যদি দেখাই, এই যে 318 নম্বর, এই যে 318 নম্বর দাগে, 318 নম্বর দাগে টোটাল এই যে 11 শতক, 11 শতকে তাদের আছে 8। আমরা এসেও 8 দেখিয়েছি, এখানেও 8 দেখালাম, তাহলে এখানে 8 এবং আমার এই যে আমার এই খতিয়ানটাতে 3, এই যে 3 আর হচ্ছে এই যে 8, 3 আর 8 টোটাল 11। তাহলে এটার এই দুইটা খতিয়ান গেল। এই দুইটা খতিয়ানের পরে এখন তাদের আরেকটা প্রশ্ন ছিল যে এসে খতিয়ানে অনেকগুলা নাম ছিল, সে যেমন অনেকগুলো নাম, এগুলো দেখানোর পরে তারা যখন বলে যে তাহলে আমাদের এসে যে নামগুলো আছে, এসে এখানে টোটাল 43% জমি, এই 43% জমি আসলে কোথায় গেল বা কিভাবে গেল, আর এসে যায় কীভাবে ভাগ হলো, সেটা তাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে যে আল্লেক মোল্লা নাম আছে, মফিজউদ্দিন, ইয়াসিন, তো এই নামগুলো, এইটা একটা, এই যে এখানে তোলা বেওয়া, তারপরে এটা দোলা, এই দুইজনের 3টা খতিয়ান, এই 3টা খতিয়ানের আমরা এখন জমির অংশগুলো 42 বা 43% যায় আছে, সেটা আমরা এখন মিলিয়ে দেখাবো। এরপরে এই যে 319 নম্বর দাগ, 19 নম্বর দাগের 175 এবং 209, আমি যদি 175 নম্বর, তো এই যে এসে যে ভাগ হয়ে এগুলো আর এস দাগে যে ভাগ হয়ে চলে গেছে। তো এই যে 319-এ যে দুইটা খতিয়ান আছে, 175 এবং 209, তো 175 এবং 209-এ আমরা এখন 175-এ যদি যাই, 175-এ এখানে টোটাল 8% জমি আছে এখানে। এখন আমরা এটার জন্য প্রমাণ দিচ্ছি যে এই এসের যে 43%, এই 43% জমিটা কোথায় আর এসে যায়, কীভাবে গেল, এই জমির মধ্যে আদৌ আছে কিনা, এবং এই মালিকরা এই 318 নম্বর দাগে 3%-এর মধ্যে তারা দাবি করতে পারবে কিনা, সেটার জন্য আমি এই কাগজগুলো সবগুলা আমরা জেলা অফিস থেকে তুলি। এই হচ্ছে তার কাগজ, এই একটা গেল এখানে 4%। এই যে এখানে হচ্ছে আরেকটা খতিয়ান যেটা দেখিয়েছিলাম 209, এই যে 209 খতিয়ানে এই যে এখানে যদি দেখাই 318 নম্বর দাগটা কোথায়, 318 নম্বর যদি দাগ দেখায়, এই যে 319-এ যা ভাগ হয়ে গেছে, 319-এ যা ভাগ হয়ে এখানে 8% আসছে। এটা মালিক হচ্ছে লালন সর্দাররা, ফিরোজা বেগম, যাই হোক। এরপরে আরেকটা খতিয়ান যদি দেখাই 320-এ আরেকটা খতিয়ান ছিল 20 নম্বর, যেখানে টোটাল শতাংশ হচ্ছে এখানে 318, যদি দেখ এই যে 320-এ হচ্ছে টোটাল আছে 6% জমি। আচ্ছা, এরপরে যদি যাই, এরপরে আর 321 নম্বর আরেকটা দাগ আছে, 321 নম্বরে মোট টোটাল 3টা খতিয়ান আছে, 97, 122, 191। তো আমরা যদি এখন 97 খতিয়ানে যাই, এই যে সোলা বিবি, যার নাম সোলা বিবির, এখানে 321 নম্বর দাগে যায়, যেটা ভাগ হয়ে গেছে, সেটা এখানে 6% আছে। আচ্ছা, এরপরে যদি আরেকটা খতিয়ান দেখাই 122 নম্বর খতিয়ান, 122 নম্বর খতিয়ানে যাওয়ার পর এটা হচ্ছে তোলা বেওয়া নামে, তার এখানে হচ্ছে যে এটা ভাগ হয়ে গেছে 321 নম্বরে, 321 নম্বরে এখানে তার 7% জমি আছে। এবং আরেকটা যদি দেখে 191, তো 191 নম্বর খতিয়ানে 321 নম্বর দাগটা যদি দেখাই, 321 নম্বর,
এই যেখানে 4%। তো এই সবগুলা যোগ করলে হয় টোটাল 42% জমি, যদিও বা এসে এবং ম্যাপে হচ্ছে 43% জমি আছে, কিন্তু এখানে প্র্যাকটিক্যালি কাগজে কলমে 42% জমি ছিল, যেটা ভাগ হয়ে হয়ে সকলের নামে আলাদা আলাদা খতিয়ান হয়েছে এবং সকলে ভাগ হয়েছে। সুতরাং এটা থেকে বোঝা গেল যে কোথাও কোনোভাবে এই 318 নম্বর দাগের 3% এদের কোনো জমি নাই। এটা বলার পরে আমরা এখন দালিলিক সকল প্রমাণপত্রও দিলাম। এরপরে যদি তারা কোনো ধরনের বাধা বিপত্তির সৃষ্টি করার পায়তারা করেছে, তখন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং সকল অনাকাঙ্ক্ষিত সকল বিষয়ের জন্য তারা দায়ী থাকবে, আমরা কোনোভাবেই দায়ী থাকবো না। ধন্যবাদ সকলকে।